বাংলাদেশের ইতিহাসে আরো একটা লজ্জাজনক অধ্যায়ের সূচনা করে গেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই লজ্জাজনক ইতিহাসের নেপথ্যের যে নায়ক সে হলো ডক্টর আসিফ নজরুল। দেশ যখন অস্থির, দেশ যখন উত্তেজনার আগুনে তপ্ত হচ্ছে, সচিবালয় যখন উত্তপ্ত, এনবিআর এর আমদানি রপ্তানি কার্যক্রম থেমে গেছে, এরকম অবস্থাতে দেশকে রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাপান চলে যাচ্ছেন আজকে রাতে। কেন যাচ্ছেন তিনি? স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন, এটা হবে না। ওনাকেও গদি থেকে সরকারের অস্তিত্ব বিলীন, দেশের 90% আর্মির দখলে চলে গিয়েছে। এবার সরকারিভাবে ঘোষণা করলো বাংলাদেশি সেনা। আলহামদুলিল্লাহ, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। চারদিকে খুশির বন্যা নজিরবিহীন তাৎপর্য সৃষ্টি করবে। এটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, সারা পৃথিবীতে একটা নজির হয়ে থাকে। জামাতে ইসলামের সাথে সেনা প্রধানের যে গোপন মিটিং হয়েছে, সেই মিটিং এ কি আলোচনা হয়েছে, বরং জামাতের সাথে মিটিং এ কি আলোচনা হয়েছে তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তার মধ্যে একটি হলো, কিন্তু আজকে যেটা ঘটেছে সেটা আরো বেশি তোলপাড় সৃষ্টি করা নিউজ। দুইজন বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, আরেকজন প্রধান বিচারপতি, আজকে তারা বৈঠক করেছে। দর্শক, হঠাৎ করেই গত মধ্যরাতে একটা চমক জাগানো খবর সামনে এসেছে। খবরটা চমক যেমন জাগিয়েছে, তেমন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উত্তাপ ছড়ানোর জন্য যথেষ্ট এই খবরটা। জরুরি বলেই এবং গুরুত্বপূর্ণ মনে করছি বলেই আপনাদের সামনে হাজির হয়েছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না, অস্বাভাবিক পরিস্থিতি। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিংবা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে মূলত আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, যার কিছুটা বিশেষ অংশ আপনারা ভিডিওর শুরুতেই দেখে ফেলেছেন। যাই হোক দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আমি আসলে বেশি কথা বাড়াবো না। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্রতিনিয়ত এরকম আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা মনোযোগ সহকারে দেখে আসি। সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সাহেব এই সরকারের খুবই কট্টর একজন সমালোচক হিসাবে যিনি চিহ্নিত, তিনি এক বক্তব্য দিয়ে বসছেন যেটা এই মুহূর্তে উত্তাল পাতাল একটা পরিস্থিতি তৈরি করছে। তিনি বলছেন যে ডক্টর ইউনূস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ থাকতে হয়। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না, নদীর চরে গিয়ে থাকতো, জঙ্গলে থাকতো। এগুলো ঘটেছে বাংলাদেশে, কথা কিন্তু সত্য। আওয়ামী লীগ ঘটিয়েছে এগুলা, যার কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি, ফ্যাসিবাদী বলেছি, তাদের দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না। শেখ হাসিনার সাথে তার পার্সোনাল শত্রুতা আছে, কারণ তাকে শেখ হাসিনা দিন শেষে বহুত নাড়াচাড়া করছেন, যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন এটা ব্যাখ্যা আছে। বাট ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর তিনি যেসব আচরণ শুরু করেছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে। উনি বিদায় নিতে পারবেন না, মানে স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন, এটা হবে না। ওনাকেও গদি থেকে, যেভাবে আলোচনা আসছে বিভিন্ন জায়গায় এক একজন এক এক ভাষা প্রয়োগ করে সাবলীল অসাবলীল ভাবে যে বাক্য প্রয়োগ করছে, সেগুলোকে তিনি বলছেন যে ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু ওনার আমলে দেশে কি শান্তি বাড়ছে? কেউ কেউ বলছেন বাড়ছে, কেউ বলছেন ভাই কাদের বাড়ছে? এনসিপির নেতা কর্মীদের বাড়ছে, বাকিদের কেউই শান্তিতে নাই। রাস্তা দিয়ে হাঁটবেন, কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোসর বলে পেটায়, একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না। এই বাস্তবতার নাম কি শান্তি? মাসুদ কামালের এই বক্তব্য শতভাগ যৌক্তিক। ঘটতেছে বাংলাদেশে, রাস্তায় একজনকে পিটাইতেছে, বলতেছে স্বৈরাচারের দোসর, ফেসিস্টের দোসর। এটি তার পরিচয়। সত্য মিথ্যা জানার টাইম নাই, পিটাও, মব করো, লুটপাট করো। তারপর হচ্ছে পুলিশও চুপ থাকে, কারণ কি সরকারে অনেক ঘটনা ঘটে। আবার এই মবদেরকে উৎসাহিত করে হান্নান মাসুদের মতন নেতারা। তো তিনি বলছেন যে ডক্টর ইউনূসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন। তার সামনে সুযোগ ছিল নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার, যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজগুলো করতেন, কিন্তু তিনি সেটা করছেন না। ডক্টর ইউনূস সবাইকে নিয়ে কাজ না করার কারণ কি, এমন প্রশ্নের জবাবে মাসুদ বলছেন তিনি রাজনীতি আসলে বোঝেন না। 25শে আগস্টে দেওয়া তার বক্তব্যকে তিনি অনেক কথা বলছেন। তিনি বলছেন আমরা অন্য জগতের মানুষ, মানে ডক্টর ইউনূসের কথাটা যে আমরা বলছেন মানে উপদেষ্টারা সবাই, আমি এগুলো বুঝি না, অন্যরা ভুল করলে তাদের কিছু বলেন না, তাদের কি বলবো, আমি নিজেই ভুল করি। আচ্ছা, এখানে মোট কথা মুর্দা কথা তিনি যতটুকু বক্তব্য, বিশাল একটা সাক্ষাৎকার দিয়েছেন কালের কণ্ঠে, তার সাক্ষাৎকারটা এসেছে যে আওয়ামী লীগকে তিনি বিভাজন করছেন। মাসুদ কামালের দাবি ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পরে জাতির মধ্যে বড় ধরনের একটা বিভাজন করে ফেলছেন। আওয়ামী লীগ যেমন করছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই ট্যাগে যারে খুশি তারে ধরাই দিত, জঙ্গি ট্যাগ দিয়া, তারপর হচ্ছে রাজাকারের এরকম ট্যাগ দিয়া, দাড়ি টুপি থাকলে এরকম কিন্তু অনেক করছে আওয়ামী লীগ, এটা অস্বীকার করার কোন রকম সুযোগ নেই। আবার এই মুহূর্তেও ডক্টর ইউনূসের শাসনামলে ফেসিবাদের দোষর হলে এটা করা যাবে না, নির্বাচন নিয়ে কথা বললে ফেসিবাদের দোষর, ওইটা করলে ভারতের এজেন্ট, ওইটা করলে আমাদের কমেন্টগুলোতেও আসে, এগুলো আসে। তাহলে ট্যাগিং এর যে রাজনীতি, এটা কি ডক্টর ইউনূস সরকার বন্ধ করতে পেরেছেন? পারেননি।
তিনি কি কোনো দলকে রিপ্রেজেন্ট করেন? না, তিনি তো নিরপেক্ষ সরকার। কিন্তু তার নিরপেক্ষতাকে তিনি ধরে রাখতে পারছেন? কোনোভাবে পারেন নাই। এনসিপির প্রতি তার আশীর্বাদ, তার ভালোবাসা, সাপোর্টিং, সরকারি বিভিন্ন সেক্টরকে কাজে লাগানো, এগুলো কিন্তু মানুষের কাছে প্রকাশ্য, এবং তার যে দুর্বলতা সেগুলো কিন্তু প্রকাশ্য। আর যার কারণে তিনি সমালোচনার মুখে পড়ে গেছেন। ইভেন বিএনপি যে বলতেছে ঈদের পরে তারা বিশাল আন্দোলনে নামবে, অলরেডি আগামীকালকে 15 লক্ষ মানুষ তারা ঢাকা শহরে আনতেছে। এই সিচুয়েশনগুলো সরকারকে একটা টাইট সিচুয়েশন ক্রিয়েট করবে। যদি ডিসেম্বরে নির্বাচন না দেয়, বিএনপি বলতেছে আদায় করে নিবে অনেক ক্ষেত্রে, তো সেই আদায় করার যদি সিচুয়েশন হয়, ডক্টর ইউনূসের স্বাভাবিক পদত্যাগ হবে না, মানে স্বাভাবিকভাবে তিনি বিদায় নিতে পারবেন না, তাকে হয়তো স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে অথবা তাকে বাধ্য করা হবে, এমনটাই কিন্তু আশঙ্কা রাজনৈতিকভাবে চলছে। আর সেখান থেকে হয়তো মাসুদ কামাল সাহেব বাকি কথাগুলো বলছেন। দেশ যখন অস্থির, দেশ যখন উত্তেজনার আগুনে তপ্ত হচ্ছে, নানা রকমের সমালোচনা হচ্ছে সরকারকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে, সেনাবাহিনী সরকার মুখোমুখি এমন আলোচনা হচ্ছে, সরকার আদতেও সবার সঙ্গে সমঝোতা করে টিকতে পারবে কিনা সেই আলোচনাও যখন হচ্ছে, সচিবালয় যখন উত্তপ্ত, এনবিআরের আমদানি রপ্তানি কার্যক্রম থেমে গেছে এনবিআরের কর্মবিরতির কারণে, সব মিলিয়ে 25 বিসিএস ক্যাডাররা তাদের কর্মবিরতি পালন করছে। এরকম অবস্থাতে দেশকে রেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাপান চলে যাচ্ছেন আজকে রাতে। কেন তার এই জাপান সফরটা এত গুরুত্বপূর্ণ দেশের এই ক্রান্তি লগ্নে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন যাচ্ছেন তিনি? তার এই সফরটা কি বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোল করার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ? তার অনুপস্থিতিতে যে কয়দিনের সফর তিনি করবেন, সেই কয়দিনে দেশের অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং অন্যান্য যে অবস্থা চলছে সেগুলোর বিপদ যদি আরও বেশি ঘনীভূত হয়, তাহলে সমাধানটা কে দেবেন? 4 দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জাপানে নিক্কই সম্মেলনে অংশ নিতে তিনি এই সফরে যাচ্ছেন। নিক্কই সম্মেলনটা তার কাছে কি এতই গুরুত্বপূর্ণ হয়ে গেল যে বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি মোকাবেলার চাইতে সেখানে অংশগ্রহণটা এত গুরুত্বপূর্ণ? এই ব্যাপারে জুলকারনাইন শাহের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা, যদিও ইংরেজিতে পোস্ট দিয়েছেন, সেই পোস্টটা যদি আপনারা পড়েন এবং বাংলায় তর্জমা করে তার মাঝে যা বোঝার চেষ্টা করেন, তাহলে সেটা ভয়ানক। পোস্টের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। জুলকারনাইন শাহের সেই পোস্ট রীতিমতো প্রফেসর ইউনূসের সমালোচনা করেছেন, গভর্নমেন্টের সমালোচনা করেছেন এবং সিদ্ধান্তহীনতার মধ্যে যে সরকার রয়েছে সেই প্রসঙ্গটা তিনি তুলে নিয়ে এসেছেন। গণমাধ্যমে খবর হওয়ার আগেই যদিও তিনি পোস্টটা দিয়েছিলেন। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন যে জাপান যাচ্ছেন আজকে রাতেই প্রধান উপদেষ্টা। বলেছেন, সফরকালে বাংলাদেশ জাপানের মধ্যে 7টি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। এর মধ্যে সরকারির পাশাপাশি বেসরকারি পর্যায়ের চুক্তিও রয়েছে। তার মানে বেসরকারি চুক্তি, এবং শোনা যাচ্ছে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটা আলোচনা জাপানের সাথে হবে। সম্প্রতি আপনারা নিশ্চয়ই জানেন যে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রফেসর ইউনূসের গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। সেটা নিয়েও চতুর্দিকে বিতর্ক তৈরি হচ্ছে যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের দুতিয়ালি করতে প্রধান উপদেষ্টার পদ ব্যবহার করে তিনি জাপানে কোনো মিটিং করবেন কিনা, এই আলোচনাও চতুর্দিকে চলছে। এই রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে এই সফরকে শুধুমাত্র সম্মেলনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করছেন সচিব। সফরে বাংলাদেশ জাপানের কাছ থেকে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ সহায়তা চাইবে, এমনটাও জানানো হয়েছে। মূলত নিক্কই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্যই প্রধান উপদেষ্টা যাচ্ছেন। বাকি যে কথাগুলো যে জাপান সরকারের সঙ্গে বিভিন্ন ধরনের মিটিং হবে, এগুলো আসলে ফর্মালিটি। এগুলো গত কিছুদিনে অনেক দেখা গেছে, এবং জুলকারনাইন শাহের যেটা বলেছেন যে গত 9.5 মাসে প্রফেসর ইউনূস যে পরিমাণ বিদেশ সফর করেছেন, এর চাইতে রাষ্ট্রপ্রধান হিসেবে বেশি বিদেশ সফর করেছেন শুধুমাত্র পৃথিবীতে একজনই, তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়া কেউ এর চাইতে বেশি বিদেশ সফর করেননি। কিন্তু বিদেশ সফর থেকে, প্রধান উপদেষ্টার বিদেশ সফর থেকে বাংলাদেশের অর্জন প্রায় শূন্যের কোটায়। বিনিয়োগ তো আসেইনি, বরং গত 9.5 মাসে বিনিয়োগ কমেছে, শোনা যাচ্ছে 72%-এরও বেশি। ব্যবসা প্রতিষ্ঠানে অস্থিরতা চলছে। সচিবালয়ে যখন চরম অচলাবস্থা চলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ব্যাপারগুলো যখন এখনও ঝুলে আছে, সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে কি হবে না, এরকম আলোচনা যে রীতিমতো আগুনে ঘি ঢালার মতো আলোচনা তৈরি হচ্ছে সমাজে, তখন প্রধান উপদেষ্টা কেন একেবারে অভিভাবকহীন করে, দেশ এবং সরকারকে অভিভাবকহীন করে জাপান সফরে এবং নিক্কই সম্মেলনে তার উপস্থিতিটাকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন, সেটার সমালোচনা হচ্ছে। আসলে সেখানে কি হবে? আর এই যে 4 দিনের সফর তিনি করবেন, শোনা যাচ্ছে জাপান সফরের পরে তার আরও সফর রয়েছে কাছাকাছি সময়ে। এই যে সফরগুলো থেকে আদতে কোনো অর্জন হচ্ছে না বলেও সমালোচনা রয়েছে। কিন্তু জাপান সফরে যে 4 দিন থাকবেন, সেই 4 দিন যাওয়া আসা মিলিয়ে যদি 6 দিন হয়, তাহলে এই 5-6 দিন দেশ যে অনিশ্চয়তার মধ্যে থাকবে, সেই অনিশ্চয়তার মধ্যে দেশে যদি আরও খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। কারণ বিএনপির সঙ্গে সমঝোতা হয়নি, ঢাকা দক্ষিণের মেয়র ইস্যু ঝুলে আছে, সচিবালয়ে রীতিমতো দাবানলের মতো আন্দোলন চলছে, আর্মিকে এখনও
সমঝোতায় আনা যায়নি, এরকম পরিস্থিতিতে আমার মনে হয় যে তার এই দেশ ত্যাগটা একটু রিস্কি হয়ে যায়। আবার অনেকে আগ বাড়িয়ে এই কথাও আলোচনা করার চেষ্টা করছেন যে প্রফেসর ইউনূস পরিস্থিতি খারাপ দেখে হয়তো দেশের বাইরে আপাতত সফরে যাচ্ছেন, যে পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে তিনি দেশের বাইরে থেকে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। গতকালকে প্রধান উপদেষ্টার সাথে প্রধান বিচারপতি বৈঠক হয়েছে, সেটা সারা ইউটিউবের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। কিন্তু আজকে যেটা ঘটেছে সেটা আরো বেশি তোলপাড় সৃষ্টি করা নিউজ। দুইজন বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, আরেকজন প্রধান বিচারপতি, আজকে তারা বৈঠক করেছে। ওই বৈঠকের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঢুকতে দেওয়া হয়নি। ওই বৈঠকের কি গুরুত্ব আছে বাংলাদেশের রাজনীতিতে সেটা কিছুদিনের মধ্যে আমরা কিন্তু বুঝতে পারবো। সকল কিছু এই 4-5 দিনে ঘটে যাওয়া ব্যাপারগুলা মিলিয়ে নেন। বাংলাদেশের মধ্যে এখন সরকারি কর্মকর্তাদের বিক্ষোভ চলছে। কিছুদিন আগে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চেয়েছে, আবার আর্মির সাথে শীতল একটা যুদ্ধ হয়েছে ডক্টর ইউনূসের সাথে। এগুলা সকল কিছু যখন সমাধান হয়ে গিয়েছে তখন ডক্টর ইউনূস কি করেছে, বিএনপির সাথে আলাদাভাবে বৈঠক করেছে, জামাতের সাথে এবং এনসিপির সাথে আলাদা করে বৈঠক করেছে। বৈঠকের ফলাফল কিন্তু অর্শনিব্য ছিল। তারপরে আর্মির সাথে হালকা পাতলা শীতল যুদ্ধ চলতেছিল, সেটাও কিন্তু আর্মি গতকালকে সংবাদ মাধ্যমে এসে ক্লিয়ার করে দিয়েছে যে আমরা করিডোরের ব্যাপারে অনর, কিন্তু আমাদের সাথে সরকারের সাথে তেমন বড় কিছু এখনো হয়নি, আমরা সরকারের কথা শুনেই কাজ করছি। তারপরেই কিন্তু সেনাবাহিনী জামাতের সাথে বৈঠক করে। দেশের মধ্যে কিন্তু এক একজনের সাথে বৈঠকের অ্যাক্টিভিটি কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। কার সাথে কার বেশি ভালো সম্পর্ক, সামনে কি হতে যাচ্ছে, এত বেশি বৈঠক হচ্ছে একজনের সাথে, এটা হজবরল অবস্থা। কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না। সেই কারণে এত বেশি বৈঠক, এত কথা, একজনের সাথে কিছুদিন পর পর বৈঠক করছে। আজকে যে বৈঠকটা হয়েছে বা হচ্ছে এখন, সেটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক। কারণ রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রের এখন গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ধরা হচ্ছে এখন। কেন? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেটার জায়গার মধ্যে এখন আওয়ামী লীগের একজন লোকই আছে, তিনি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। তাই শাহাবুদ্দিন চুপ্পুর সাথে প্রধান বিচারপতির বৈঠকটা অনেক গুরুত্ব বহন করে। তাদের অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে হতেও পারে। তা না হলে হঠাৎ করে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠক কেন বসুক? আর সেই জায়গায় আইন উপদেষ্টাকে কেন ঢুকতে দেওয়া হবে না? হয়তো অনেক প্রাইভেসি থাকতে পারে। দেশের মধ্যে সেনা শাসন জারির কথা বারবার বলা হচ্ছে। যত বেশি বারবার সেনা শাসন জারি কথা বলা হবে, আজকে হয়ে যাবে কাল হয়ে যাবে বলা হবে, তখন সেনা শাসন জারি হবে না। যখনই সকল চিন্তা মানুষ মাথা থেকে ফেলে দিবে সেনা শাসন জারি হতে পারে, তখনই দেখবেন হঠাৎ করে বাংলাদেশের সামরিক শাসন জারি হয়ে যেতে পারে। এমন কিছু বাংলাদেশের জনগণ চিন্তা করবে না, মাথা থেকে ঝেড়ে ফেলে দিবে, তখনই বাংলাদেশে সেই জিনিসগুলো ঘটে। এগুলা কাল্পনিক ভাবে। সেই কারণেই তো আইনস্টাইন বলেছিল জ্ঞানের থেকেও কল্পনা শক্তি অনেক বড়। জ্ঞান দিয়ে আমরা অনেক কিছু বিশ্লেষণ করতে পারি, এটা হবে ওইটা হবে এটা হচ্ছে, কিন্তু কল্পনা শক্তি আরো ডেঞ্জারাস। কল্পনা শক্তির মাধ্যমে বাংলাদেশে কখন কি হয়ে যায় কেউ আমরা আসলে কল্পনা করতে পারবো না। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিও কিন্তু ইন্ডিয়া বেড়ে গিয়েছে। ওবায়দুল কাদের অনেক দিন পরে এসে মিডিয়াতে বক্তব্য দিয়েছে। এগুলো কিন্তু এমনি হচ্ছে না, 8-9 মাস দেয়নি, এখন কেন এসেছে? নিশ্চয়ই শেখ হাসিনা গ্রিন সিগন্যাল আছে, এবং শেখ হাসিনা এখনো ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবেই রেখেছে। তাই ওবায়দুল কাদের আবার অ্যাক্টিভ হয়েছে। আর আওয়ামী লীগের ভালো সময় সামনে আসছে, এবং আওয়ামী লীগও কিভাবে করে আগাতে হবে, কিভাবে করে গোছাতে হবে, সকল প্রক্রিয়া কিন্তু অলরেডি তৈরি হচ্ছে। তাই বাংলাদেশে এত অ্যাক্টিভিটি, তাই প্রধান বিচারপতির সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ, আর্মির সাথে জামাত ইসলামীর সাক্ষাৎ, ডক্টর ইউনূসের এসব নাটক, সরকারি সকল কর্মকর্তার বিক্ষোভ। আবার এই সরকার চাচ্ছে সরকারি সকল কর্মকর্তাকে ছাঁটাই করে দিতে। অনেক কিছু ঘটে যাচ্ছে, কারণ শেষের দিকে চলে এসেছে ডক্টর ইউনূস সরকার। এখন রাষ্ট্রপতির শেষ খেলা। আমি সবসময় বলি, রাষ্ট্রপতি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং আর্মিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর প্রধান বিচারপতিও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, তারও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার ক্ষমতা রাখে। তাই আলোচনা চলছে যে বাংলাদেশের সামনে কি হবে, কি হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষ কিন্তু এখনো অনেক কিছু ক্লিয়ার না, আমরাও অনেক কিছু ক্লিয়ার হলো এখানে এখন বলতে পারবো না, কারণ এটা অনেক সিকিউরিটির ব্যাপার আছে। ঘটলে যখন কি হবে না হবে সকল কিছুই আপনারা দেখতে পাবেন, বুঝতে পাবেন। অলরেডি এখানের ভিতরে কিন্তু আমি উদাহরণ দিয়ে অনেক কিছু দেখিয়ে দিয়েছি। যারা বুঝার কথাই আছে না, সমাজদার আদমিকে ইশারায় কাঁপিয়ে তারা বুঝে যাবেন। ধন্যবাদ সকলকে। একটু অপেক্ষা করুন, অনেক কিছুই
ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যাবে। আমেরিকা এবং চায়না থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন এবং প্রধান বিচারপতির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি বৈঠক করেছেন। এই জরুরি বৈঠক এবং আমেরিকা থেকে ফোন আসা, চায়না থেকে ফোন আসা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটিতে কথা বলবো। প্রিয় দর্শক, আমি সর্বপ্রথমে বলে রাখছি যে আমেরিকা থেকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দিয়ে জানিয়েছেন যে ভারতের চালে যেই বাংলাদেশে যে একটি উত্তপ্ত অবস্থা হয়েছে, সেই উত্তপ্ত অবস্থা থেকে আপনি পিছ পা হবেন না। আমেরিকা থেকে 7 জন গাদ্দারের নাম দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যেই 7 জন গাদ্দার ওনার আশেপাশে আছে এবং যারা বাংলাদেশকে উত্তপ্ত করে ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাচ্ছেন, সেই 7 জনের নাম পাঠিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে। পাশাপাশি চায়না থেকে চায়নার পররাষ্ট্রমন্ত্রী আজকে ফোন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং ফোন করে জানিয়েছেন যে চায়নার যে বাণিজ্য টিমটি আসবে আগামী 31শে মে, সেখানে বাণিজ্য মন্ত্রীর সাথে 150 জন ব্যবসায়ী আসবে বাংলাদেশে। আগামী 31শে মে থেকে 2রা জুন পর্যন্ত 3 দিন ব্যাপী তারা বাংলাদেশে বিভিন্ন সেমিনার, বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত হবে। যেই কথাটা চায়না সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজিং যে ওয়াদাগুলা দিয়েছিলেন, সেই ওয়াদাগুলা বেইজিং পূরণ করবে। পাশাপাশি বাংলাদেশের এই উত্তপ্ত সময়ে, উত্তপ্ত রাজনীতিতে চায়না সর্বশক্তি দিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছেন বলে জানিয়েছেন এবং বলেছেন যে ভারতের এই চালে আপনি পড়বেন না, ভারতের এই চাল আপনার প্রতি এবং আপনার দেশেই, আপনার আশেপাশেই আপনার দুশ্মনরা বসে আছে এবং তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে তাদের পদগুলা থেকে যত সম্ভব দ্রুত গতিতে তাদের পদচ্যুতি করা এবং পদচ্যুতি করে আপনি একটি শক্তিশালী সরকারে অবস্থান নেবেন এবং আপনাকে যতটুকু আমাদের পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গন থেকে সহযোগিতা করা দরকার, চায়না অর্থ সামর্থ্য সব দিয়ে আপনার পাশে আছে। প্রিয় দর্শক, 2টা পরাশক্তি এট এ টাইম একই দিনে কিছু স্বল্প সময়ের ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দেওয়ার মাঝে কি বুঝতে পারলেন রাজনীতিতে কার লাল বাতি জ্বলবে আর কার জন্য নীল বাতি জ্বলছে? লাল এবং নীল বাতি জ্বলা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্টস করে লিখবেন। একটি গ্রুপের লাল বাতি জ্বলে যাচ্ছে। এখন আমেরিকা থেকে ফোন আসা, দিল্লির যত প্ল্যান ছিল সকল প্ল্যান, দিল্লি নয় শুধু, এখানে ইসরায়েল এবং ভারত মিলে প্ল্যান করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেলে দিয়ে রাতারাতি কোনো নতুন সরকার বা সামরিক শাসন বাংলাদেশে আনা। ইসরায়েলের প্ল্যান এবং ভারতের প্ল্যান আমেরিকা ধরতে পেরে আমেরিকা থেকে শক্ত অবস্থা নিয়ে 7 জন গাদ্দারের নাম আমেরিকা পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, যেই 7 জনকে ক্রমান্বয়ে স্বল্প সময়ের ভিতরে বন্দী করা হবে এবং তাদেরকে রিমান্ড নয়, বাংলাদেশের আইনাগরও নয়, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর এই আইনের আওতায় আনার জন্য এবং কিভাবে কারা এবং নতুন সরকার কিভাবে গঠন করা যায়, বাংলাদেশে কিভাবে এই 24-এর যুদ্ধের সৈনিকরা অংশগ্রহণ করতে পারে, 24-এর যুদ্ধে যেই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যেগুলো উনি পালন করতে পারছেন না, কারণ উনার পাশে চতুর্পাশে 7 জন ভারতীয় রর এজেন্ট বসে আছে এবং 7 জনের ভিতরে একজন 2 দিন আগে ভারতীয় একজন শক্তিশালী প্রতিনিধির সাথে বৈঠকও করেছেন। যেই বৈঠকের তথ্য আমেরিকা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এসেছে, সেই বৈঠকে সেই গাদ্দারের নাম, পরিচয় সবকিছু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের টেবিলের উপরে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজকে বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়ে যে রুদ্ধদ্বার 30 মিনিটের বৈঠকটি করেছেন, বিকেল 5টা আনুমানিক বাংলাদেশ সময় বিকেল 5টার দিকে ওখানে গিয়ে পৌঁছেছেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ সম্মানিত প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতি সাহেবের সাথে আধা ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। সেই বৈঠকে কি আলাপ হয়েছে, কি পরিকল্পনা করা হয়েছে আজকের এই বাংলাদেশের জন্য, আজকের এই বাংলাদেশের পরিস্থিতিতে কিভাবে সামাল দেওয়া হবে, সেই বিষয়ে যে আলোচনা হয়েছে, সেই আলোচনা কোনো মিডিয়া প্রেসে কোথাও দেওয়া হয়নি। কারণ প্রিয় দর্শক, এই বিষয়টা মিডিয়া প্রেসে দেওয়া যাবে না। আগামী 48 থেকে 72 ঘন্টার ভিতরে বাংলাদেশে নতুন সংবিধান রচিত হতে পারে। নতুন সংবিধান রচিত হইতে সময় লাগবে, টাইম লাগবে, কিন্তু পুরান সংবিধানকে বাতিল করে নতুন ভাবে যদি আমরা সংবিধানের দিকে যাই বা পুরান সংবিধানকে যদি আমরা স্টপ করে দিতে পারি, 72-এর সংবিধানকে যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে সাথে সাথে রাষ্ট্রপতির চুপুর পট্টা চলে যাবে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রাষ্ট্রপতি হতে পারবেন। আর ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হলে শপথকে পড়াবেন, সেই শপথের ব্যক্তিটা বাংলাদেশের সবার উপরে আছেন, বাংলাদেশের চিফ জাস্টিস। আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সেই জন্য রুদ্ধদ্বার বৈঠকটা করেছে কিনা
কিনা সেটা দেখার জন্য সামনে হয়তো 24 থেকে 48 ঘন্টা সময় আমার আপনাকে অপেক্ষা করতে হবে কি হতে যাচ্ছে, কোন 7 জনকে উনাকে সরাতে এবং বিভিন্ন পদ পদবিতে থাকা 7 জন মানুষ, যে 7 জন মানুষ ভারতের হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অন্ধকারে ফেলে দেওয়ার জন্য পরিকল্পনা এঁটেছেন, সেই 7 জনের নাম পরিচয় এখনো মিডিয়া বা প্রেসে আসেনি, কারণ এটা উচ্চতর জায়গায় আছে। দেশের রাষ্ট্রের এত গোপন তথ্য মিডিয়া বা প্রেসে কখনো আসবে না, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে জানিয়েছেন সরাসরি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। 9 মাস হয়ে গিয়েছে, কুকি হয়েছে? 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে? 9 মাস হয়ে গিয়েছে, সেনাপ্রধান কি ইউনূস সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে? তাহলে কেন মিথ্যাচার সিরিজ আকারে, যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেনও না? চোখের সামনে দেখেন নাই মইনু আহমেদরা যখন অস্ত্র ত্যাগ করে গিয়ে দাঁড়িয়ে তারপরে একজন রাষ্ট্রের প্রধানকে সেই সময় একেবারে চুপচাপ সবকিছু শুনতে বাধ্য করেছিলেন? চোখের সামনে দেখেন নাই সেই 1/11 কালো ইতিহাস? 5ই আগস্ট থেকে একটি বাহিনীকে চরমভাবে আমরা তুলোধরা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, অথচ এই বাহিনীর একটা দোষ এই 9 মাসে আপনি চোখের সামনে দেখাতে পারবেন না। আমরা এই কথা বলতে পারবো না যে আমি সেরা পৃথিবীর। তো যারা নিজেরাই আমরা সেরা বলতে পারি না, আমাদের এই ত্রুটি বিচ্যুতির পৃথিবীতে আপনি আমাকে আপনাকে বিভিন্ন জায়গায় দোষারোপ করে রাজনীতির মধ্যে অস্থিরতা সৃষ্টি করে অনৈক্য সৃষ্টি করে ফায়দা লুটছিকার। আমি একটি কথা সবার আগে বলতে চাই, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং দীর্ঘদিনের পথ পাড়ি দিয়ে তাকে আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। আপনার হাতে এখন অপশন থাকতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ নেই আর আওয়ামী লীগ ফেরত আসবে না, তাহলে আমার এই বাংলাদেশে ক্ষমতায় আসবে কে? নিশ্চয়ই বাংলাদেশে আসতে হবে হয় বিএনপির, না হয় জামাত ইসলামের, না হয় নতুন ছাত্রদের গড়ে ওঠা সংগঠনের, না হয় অন্য কোনো আরো পার্টি এদেশে আছে, সেই পার্টিগুলোর ইসলামী আন্দোলন কিংবা গণ অধিকার কিংবা আরো ছোট বড় পার্টি আছে। এই যে কেউ তো আসতে হবে। আপনি যখন এই যে কেউ আসবে তাদেরকেও প্রতিবন্ধকতা তৈরি করবেন, তার বিরুদ্ধে এমন কিছু বিষোদ্গার তৈরি করে জনগণের কাছে বিশ্বস্ততা নষ্ট করবেন, তখন আপনি আনবেন কাকে? আসলে একটু মাথায় কাজ করে কিনা খেয়াল করে দেখেন যে আপনার উদ্দেশ্যটা কি। বাংলাদেশের আওয়ামী লীগ যাওয়ার পরে এই যে আমাদের ভুলে ভরা মানুষ, আমরা যারা অল্পতে ভুল করি, ছোটতে ভুল করি, বড়তে ভুল করি, রাজনীতি সিদ্ধান্ত নিতে ভুল করি, এই আমাদের মধ্যেই থেকেই কাউকে না কাউকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। বিএনপি যদি রাস্তায় নামে ডক্টর ইউনূস 24 ঘন্টাও থাকতে পারবে না। গয়েশ্বর বাবু নেমে দেখেন না, নামেন না। গত 16 বছর কোথায় ছিলেন? হ্যাঁ, মাঠে ছিলেন, আন্দোলন করেছেন। শেখ হাসিনার একটা পশম বাঁকা করতে পেরেছেন? শেখ হাসিনার একটা পশম বাঁকা করতে পেরেছেন? গয়েশ্বর বাবু একটা পশম বাঁকা করতে পারেন নাই। যে সকল ছাত্র নেতার নেতৃত্বে যে হাসিনার একটা পশম বাঁকা করতে পারেন নাই, সেই হাসিনার পতন ঘটিয়ে সেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। আর সেই ছাত্র নেতাদের আন্দোলনের মাধ্যমে যাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি তাদেরকে বলছেন বিএনপি রাস্তায় নামলে ডক্টর ইউনূস 24 ঘন্টাও থাকতে পারবেন না। নেমে দেখেন না গয়েশ্বর বাবু। হাত থাকতে মুখোমুখি করতেছেন কেন? হাত থাকতে মুখ দিয়ে বলতেছেন কেন? আপনার বলে শক্তি আছে, নেমে দেখেন না। দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস 24 ঘন্টা থাকতে পারে নাকি 24 মাস থাকতে পারে, সেটা তখন বোঝা যাবে। আগে নামেন না। আপনারা তো মুখে বহু কথা কন। আপনাদের কত নেতা স্বৈরাচার হাসিনার সময় বলেছে না ঈদের পরে আন্দোলন হবে, সেই ঈদ কোনোদিনই আসলো না। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরেও আপনাদের একজন নেতা বলেছে যে আমরা ঈদের পরে নির্বাচনের জন্য আন্দোলনে নামবো। গেছে না? ঈদুল ফিতর গেছে না? ঈদুল ফিতর গিয়ে আবার ঈদুল আজহা 2 সপ্তাহ পরে। কই আপনাদের সেই আন্দোলন? আপনারা নির্বাচনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন ঈদের পরে। সেই ঈদ চলে গেছে প্রায় 2 মাস। সেই ঈদ 2 মাস চলে গেছে, এখনো আন্দোলনে নামতে পারেন নাই। আবার আজকে বলছেন বিএনপি রাস্তায় নামলে ডক্টর মোহাম্মদ ইউনূস 24 ঘন্টাও থাকতে পারবেন না। তো এই সমস্ত বুলি আওরানকে রাস্তায় নামেন না। যদি হেড-অন থাকে রাস্তায় নামেন, নেমে দেখান। আপনার দল যত বড়ই হোক, শুধু আপনার দলের নেতা কর্মীদের কথায় রাষ্ট্র চলবে না। সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র চলবে। সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের ঐক্যমত্যের ভিত্তিতে বর্তমান সরকার সিদ্ধান্ত নেবে নির্বাচন কখন হবে। আপনি একা দাবি করবেন আর সেটা আদায় করে নিবেন, নেন না আদায় করে। হেড-অন থাকলে নেন, রাস্তায় নামেন। আপনার তো নেতা কর্মীর অভাব নাই, নেমে দেখান না। জাতি দেখতে চায় যে আপনাদের হেড-অন কত। গত 16 বছর স্বৈরাচারের একটা পশম বাঁকা করতে পারেন নাই।
আর যারা তাকে শুধু পশম বাঁকা করে না, তাকে সেই শেখ হাসিনাকে বাঁকা করে ক্ষমতার থেকে পতন ঘটিয়ে দেশ থেকে বাধ্য করেছে, তাদের সংগ্রামের মাধ্যমে যে সরকার ক্ষমতা এসছে সেই সরকারকে হুমকি দিচ্ছেন। আপনাদের লজ্জা করা উচিত গয়েশ্বর বাবু, লজ্জা করা উচিত। এত নির্বাচন করতেছেন কেন? খাওয়ার এত এত ক্ষুধা লেগেছে আপনাদের, এত ক্ষুধা লেগেছে, আশ্চর্য। আপনারা একটা বিষয় বোঝেন, একটা রাজনৈতিক দল তাদের জনগণের জন্য একটা প্ল্যান থাকা উচিত, জনগণের জন্য একটা পরিকল্পনা থাকা উচিত, তারা জনগণের জন্য কি করতে চায়। আপনি বিএনপি রাজনীতি দেখেন, বিরোধী দলের বিরুদ্ধে বলা ছাড়া, তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে দুইটা বক্তব্য দেওয়া ছাড়া তাদের কি প্ল্যান জনগণের জন্য, তাদের কি প্ল্যান দেশের জন্য দেখান তো। আমি কোনো প্ল্যান দেখি না। আপনি জামাতের দিকে তাকান, তারা প্রতিপক্ষ কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে খুব কম কথা বলে। তারা দেশ এবং দেশের জনগণের জন্য কি করবে সেই প্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছে, কাজও করে যাচ্ছে। এরকম কাজ দেখান। খালি কথার ফুলঝুরি, খালি কথার ফুলঝুরি, কাজে কর্মে নাই। সারা দেশে তো চাঁদাবাজির স্বর্গরাজ্য তৈরি করেছে, দখলবাজির স্বর্গরাজ্য তৈরি করেছে, আর প্রতিপক্ষের বিরুদ্ধে খালি খোঁজা মারা। এই হলো বিএনপি রাজনীতি। এই একই রাজনীতি আওয়ামী লীগ করতো। কুষ্টিয়া 3 নির্বাচনী এলাকায় জামাত ইসলামী তাদের সম্ভাব্য সংসদ সদস্য বা এমপি প্রার্থী হিসেবে মুফতি আমির হামজাকে সিলেক্ট করেছে। দো ইটস নট ফাইনাল, এটা আবার পরিবর্তন হতে পারে। নির্বাচন আগে চূড়ান্ত নমিনেশন দেওয়া হবে। তবে জামাত ইসলামী মুফতি আমির হামজাকে প্রাথমিক নমিনেশন দিয়ে শতাব্দীর শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়া 3 আসনের নমিনেশন দেওয়ার ক্ষেত্রে। মুফতি আমির হামজার চাইতে জনপ্রিয় কোনো প্রার্থী লেট অ্যালন ইন জামাত ইসলামী অন্য কোনো দলে কুষ্টিয়া 3 আসনে নেই। মুফতি আমির হামজাকে চিনে না সারা পৃথিবীতে এমন কোনো বাংলা ভাষাভাষী নেই। আমির জামাতকে যারা চিনে না তারাও আমির হামজাকে চেনে। আমির হামজা দুঃসময়ে জামাত ইসলামের নাম যেভাবে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন, জামাত ইসলামের শব্দটা যেভাবে প্রাসঙ্গিক রেখেছেন, জামাত ইসলামের তার অসামান্য অবদান আছে। অনেকে তার অবদান চোখে দেখে না। শুধু জামাত ইসলামী করার কারণে বছরের পর বছর তিনি কারা নির্যাতিত হয়েছেন। জামাত না করলে তাকে কারাগারে থাকতে হতো না। আওয়ামী দুঃসময় যখন কেউ জামাতের নাম নিতে পারতো না, জামাতের বড় বড় নেতারাও যখন নিজেকে নন জামাত প্রমাণ করার চেষ্টা করতেন চাকরি বাঁচাতে, তখন আমির হামজারা সাহস নিয়ে ঝুঁকি নিয়ে জামাত ইসলামের নাম বলেছেন। সাধারণ জনগণের উপর আমির হামজার অসাধারণ তাসির। মানুষ আমির হামজাকে ভোট দিবে, গণজোয়ার তৈরি হবে। জামাত ইসলামের ইতিহাসে বেস্ট ডিসিশন। এই আমির হামজা, তারেক মনোয়ার, মিজানুর রহমান আজহারী, আরো অনেক বড় বড় সেলিব্রিটি, বিশেষ করে 3 জনের কথা বললাম, এদেরকে যদি নমিনেশন দেওয়া হয়, জামাত যদি নমিনেশন দেয়, নমিনেশনতে শুধু সক্রিয় দায়িত্বশীলদের দিতে হবে এটা জরুরি না। এরকম সেলিব্রিটিদের এনে নমিনেশন দিতে হবে। যেরকম সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, এদেরকে আওয়ামী লীগ এনে নমিনেশন দিত। এদেরকে এরকম নমিনেশন দিতে হবে। এতে গণজোয়ার তৈরি হবে কিভাবে? আমির হামজার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন আলেম ওলামার বক্তারা ছুটে আসবে যে আমির হামজা আমাদের প্রার্থী। তিনি একজন আলেম, তাকে চরমনে তার বিরুদ্ধে কোনো প্রার্থী দিতে পারবে না, দিবে না। চরমনে তাকে সমর্থন দিবে, হেফাজত ইসলাম, অন্যান্য কওমি ভিত্তিক দল সবাই তাকে সমর্থন দিবে। একজন আলেমের বিপরীতে আরেকজন আলেমকে তার করে দিবে না। অতএব এটা অসাধারণ সিদ্ধান্ত হয়েছে। এখন ব্যক্তি আমির হামজার কিছু ভুল ত্রুটি, দ্যাটস ডিফারেন্ট। এটা নির্বাচনী রাজনীতি, ভোটের রাজনীতি বা সাধারণ মানুষ যারা ভোট দিবে তারা এগুলো বোঝে না, তাদের কাছে আমির হামজা হিরো। অতএব সব দিক বিবেচনায় আমির হামজাকে প্রার্থী করার যে সিদ্ধান্ত, এটা যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত, বিয়ন্ড রিজনেবল ডাউট। তার মনোনয়ন দেওয়া ঠিক হয়েছে, আমি বলবো 1000 বার ঠিক হয়েছে। শুধু মুফতি আমির হামজা নয়, মিজানুর রহমান আজহারীকেও মনোনয়ন দেওয়া দরকার, এমনকি তারেক মনোয়ারকেও মনোনয়ন দেওয়া দরকার। তারা যদি রাজি হয়, তারা ফুল টাইম পলিটিক্স করে না, দরকার নেই। তবে হ্যাঁ, তারেক মনোয়ার, মিজানুর রহমান আজহারী আমার জানার মধ্যে রোকন না, কিন্তু আমির হামজা, তারেক মনোয়ার এরা রোকন। অতএব তারা যেহেতু রোকন এবং নন রোকনও প্রার্থী হতে পারবে, অমুসলিমরা প্রার্থী হতে পারবে। অতএব তারেক মনোয়ার এবং মিজানুর রহমান আজহারীকেও প্রার্থী করা হোক। এর কারণটা কি বা কারা কেন আপত্তি করছেন? প্রথম কথা হচ্ছে যে জামাত ইসলামের সাংগঠনিক নমিনেশন দেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেম পরিপূর্ণভাবে মেনে জনাব মুফতি আমির হামজাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এখানে কোনো জামাতের এমন না যে সংশ্লিষ্ট অঞ্চল তত্ত্বাবধায়ক বা আমিরে জামাত মনে করলেন কাউকে প্রার্থী ঘোষণা করে দিলেন, এরকম কোনো সিস্টেম জামাতে নেই। প্রাথমিকভাবে তাদের কয়েকজনের নাম সিলেক্ট হয়, সেটার উপর ভিত্তি করে রোকনদের মনোনয়ন দেওয়া হয়, মতামত চাওয়া হয়, তার উপর ভিত্তি করে প্রার্থী ঘোষণা করা হয়। এখন এর আগে কুষ্টিয়া 3 আসনে জামাতের একজন প্রার্থী ছিলেন, তিনি নিজেই শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়াচ্ছেন বলে আমাদের কাছে খবর এসেছে। এর আগেও আমির হামজাকে প্রার্থী করার একটা কথা উঠেছিল যে উপজেলা নির্বাচনে প্রার্থী করবে, কিন্তু যেহেতু এই আসনে সংসদ সদস্য প্রার্থী, তিনি সরে দাঁড়িয়েছেন শারীরিক অসুস্থতার কারণে, এবং তার উপস্থিতিতেই সাংগঠনিক সিস্টেম মেনে পরামর্শের ভিত্তিতে আমির হামজাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। অতএব আমির হামজার প্রার্থী ঘোষণা নিয়ে প্রক্রিয়াগত কোনো আপত্তি করার সামান্যতম সুযোগ নেই। এরপরে আসেন যে আমির হামজাকে নিয়ে ট্রলটা কারা করে। বেসিক্যালি আমির হামজার বক্তব্যে কিছু ভুল ভ্রান্তি, কিছু মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, কিছু উদ্ভট কিছু কথা বলার কারণে মানুষ তাকে নেগেটিভলি দেখে, অনেকে তারা ট্রল করছে। আমি বলবো তার ভুল অনেক তথ্য বা ভুল বক্তব্যের সমালোচনা আমি নিজেই তীব্রভাবে করেছি এবং করব। কিন্তু আমির হামজার যে জনপ্রিয়তা, তার যে পরিচিতি,
তার যে গ্রহণযোগ্যতা, তার ধারে কাছেও কুষ্টিয়া জামাতের কোনো নেতাকে কেউ দেখাতে পারবেন না। আমির হামজাকে চেনেন এমন কোনো মানুষ আছে নাকি বাংলাদেশে, বা এমন কোনো বাঙালি আছে সারা পৃথিবীতে যে বাংলা ভাষায় কথা বলে আর মুফতি আমির হামজাকে চেনেন? আপনি একজনকেও দেখাতে পারবেন না। আমির হামজাকে সবাই চেনে। এক, নির্বাচন করার ক্ষেত্রে, নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে এই পরিচিতিটা ভেরি ইম্পর্টেন্ট। পরিচিতি দেখেই মোস্টলি নির্বাচনে প্রার্থী দেওয়া হয়, কারণ গণতান্ত্রিক নির্বাচনে জিতে আসতে হলে সব শ্রেণী পেশার মানুষের ভোট লাগবে, সবার কাছে আপনার পরিচিতি লাগবে। আসলে অবাগা জাতির লেডিস এন্ড জেন্টলম্যান, ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন যে কোনো সময়। কেন চলে যেতে পারেন? কারণ উনি বিরক্ত, চরম বিরক্ত এবং মানহানির চরম পর্যায়ে পৌঁছাতেন বলে উনি মনে করেন। উনি মনে করেন তার বিষয়ে মিথ্যা রাজনৈতিক প্রপাগান্ডা, সরকার বিষয়ে নানান সিদ্ধান্তে বাধা দেওয়া, দেশের পক্ষে কাজ করতে প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছেন দুর্বৃত্তায়িত এবং রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে। নামে বেনামে দল, শত শত দল করে, যে যার ইচ্ছা সেই, যা বুঝে না, যা কখনো জানে না কখনো, সেই বিষয়ে সরকারের প্রচন্ড দেশের পক্ষের সিদ্ধান্তের বিষয়ে বিরোধিতা করে তাদেরকে অপমানজনক, কোন ক্ষেত্রে কেউ ভিডিও বানিয়ে ফেলছেন রীতিমতো মোহাম্মদ ইউনূস রীতিমতো লুটপাটে নাকি আপনার জড়িত। এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে বর্তমানে রাজনীতিবিদদের এই চরম প্রপাগান্ডায় বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেতে পারেন। আমি মনে করি স্যার আপনার চলে যাওয়া উচিত। যদি ডিসেম্বরে নির্বাচন আপনাকে করতেই হয়, আমি আবার বলছি নির্বাচন হওয়া উচিত, তবে সেই নির্বাচন নয় যে নির্বাচনে আরো একটা দুর্বৃত্তায়িত শ্রেণী বা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে ক্ষমতায় দিয়ে 53 বছরের গোলামীর জিনজির আবারও 50 বছরের জন্য পাকাপোক্ত করা, আমরা সেই নির্বাচন চাই না। যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন স্যার, আপনার চলে যাওয়া উচিত। আমরা মনে করি ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত, কারণ 53 বছরে বাংলাদেশ কাউকে জন্ম দিতে পারেনি যে বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। আপনার মা বাবা আপনাকে দিয়েছিল, আপনি এখানে এসেছিলেন, দেশকে সার্ভ করার উদ্দেশ্যে আপনি এসেছিলেন, কিন্তু যেভাবে মানহানিকর এবং চরম বিরক্তিকর মিথ্যা তথ্য এবং রাজনৈতিক প্রপাগান্ডা চলছে আপনার বিরুদ্ধে স্যার, আমি মনে করি আপনার ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত। আপনার ইজ্জতের দাম $1 ট্রিলিয়ন। সো বি কেয়ারফুল। আপনাকে কিন্তু এরা ছাড়বে না, এরা দুর্বৃত্তায়িত, এরা অযোগ্য, এরা অপদার্থ, এরা দেশ বিরোধী, এরা বিভিন্ন দেশের এজেন্ট। এরা সম্মানী মানুষকে, ভালো মানুষকে কখনো রাজনীতিতে আসতে দেয় নাই, কখনো দেশ পরিচালনার সুযোগ দেয় নাই। এরা এই সিন্ডিকেট, রাজনৈতিক সিন্ডিকেট এবং এস্টাবলিশমেন্ট এমন ভাবে ধরে রেখেছে, তারা তাদের মতো করে দেশটাকে 53 বছরে একটা প্রতিষ্ঠান দাঁড় করতে দেয় নাই বাংলাদেশের মানুষের জন্য। সেই দুর্বৃত্ত শ্রেণী আবারও যে কোন শ্রেণী, আমি সবাই টোটাল ব্যবস্থাকেই বলছি, তারা ক্ষমতা নিতে চায়, যে কোন যারা সবাই, আমি সবার কথা বলছি, আমি কোনো পার্টিকুলার দলের কথাই বলছি না। তারা এই বাংলাদেশের মানুষের একটা অফুরন্ত সুযোগ ছিল আরো 50 বছর 100 বছর কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে সেই জন্য মানুষকে দিয়ে পরিচালনা করা। আমি দেখেছি মিথ্যাচার কাকে বলে স্যার প্রতিদিন। আমি দেখেছি একজন উপদেষ্টার মিথ্যাচার, পাসপোর্ট নিয়ে মিথ্যাচার, পাসপোর্ট থাকলে নাকি দেশ বিরোধী হয়ে যায়। অথচ ঘুম থেকে উঠে এই রাজনীতিবিদরাই স্বপ্ন দেখে কোন বিদেশের ভালো স্কুলে তার সন্তানকে পড়াবে, কোথায় কোন বিদেশে সে পাঠাবে। তারা সারা পৃথিবীতে আপনার জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা বিদেশে লেখাপড়া করার জন্য মানুষ পাঠিয়েছিল, যেন সেরা লেখাপড়া করে আমেরিকা বা ব্রিটেনের মতো দেশে গিয়ে তার দেশকে সার্ভ করতে পারে। সৌদি আরব, সারা মধ্যপ্রাচ্যের মানুষ, মানে সরকার তাদের সন্তানদেরকে পয়সা দিয়ে স্পন্সর করে বিদেশে পাঠায় লেখাপড়া করার জন্য আবার দেশকে সার্ভ করতে পারে। সারা পৃথিবীতে আমেরিকা বিদেশি নাগরিকদেরকে ট্যালেন্ট মনে করে স্কিম চালু করেছে, আপনার যেখানে করলে আপনি গিয়ে আমেরিকাতে সার্ভ করবেন, তারা চায় ট্যালেন্টেড মানুষ। আর আমাদের দেশে আমরা নাকি বিদেশি পাসপোর্ট থাকলে নাকি আপনার পারা যাবে না। সংবিধানে যদি লেখাই থাকে, কিসের সংবিধান? যে সংবিধান বাংলাদেশের মানুষের উন্নয়নের গ্যারান্টি দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, যে সংবিধান একটা দেশকে আরেকটা দেশের খরচ রাজ্য বানায়, সেই সংবিধান একজন ব্যক্তি, একজন মানসিক বেকারগ্রস্ত মহিলা প্রত্যেকটা ক্ষেত্রে আপনার চূর্ণ বিচ্ছন্ন করে সংবিধানকে সেট করেছে তার নিজের পারপাসে। সেই সংবিধান নিয়ে এখন এদের মাথা ব্যথা, অথচ এই সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে এরা বিগত 16 বছর। এই হলো রাজনৈতিক মূর্খতা এবং দুর্বৃত্তায়ন এবং ডাবল স্ট্যান্ডার্ড বা হিপোক্রেসি। স্যার আমি আপনাকে বলবো, আপনি যদি মনে করেন আপনি আপনার কাজ করতে পারবেন না, বাট নির্বাচন করে ক্ষমতা তুলে দিতে চান, আপনি কোনো কাজ না হয়, কোনো রিফর্মস না হয়, আপনার নির্বাচনিক ব্যবস্থায়, প্রার্থীর যোগ্যতার ব্যবস্থায়, নির্বাচন কমিশন সংস্কারে, বিচার বিভাগের সংস্কারে, বিচারের আপনার এই ফেসিবাদের বিচারের জন্য যদি আপনি করতে না পারেন, আমি মনে হয় আমার অনুরোধ থাকবে আপনি এগুলো না করে ক্ষমতা তুলে দেওয়ার, আপনি কিন্তু দেশ বিরোধী কাজ করবেন স্যার। এজন্য আমি মনে করি আপনি যদি পারেন না, চলে যান, দেখি এরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করে। আমরা আসি, সারা বিদেশিরা দেখতেছে, আমেরিকা দেখতেছে, ইউনাইটেড নেশনস দেখতেছে, আমরা দেখবো কোথায় গিয়ে কিভাবে তারা কাজ করে দেশকে নিয়ে। আমরা এই দুর্বৃত্তায়িত শ্রেণী যারা দেশটাকে লুটপাট এবং দুর্বৃত্তায়িত ব্যবস্থার মাধ্যমে কুক্ষিগত করে রেখেছে 53 বছর, আমরা দেখি এরা রাষ্ট্র কিভাবে পরিচালনা করে। আপনি চলে যান, আপনি যদি না পারেন আপনি চলে যাবেন। আমি আপনাকে অনুরোধ করবো, আপনার ইজ্জতের দাম কিন্তু এখনো বাংলাদেশের মানুষ মনে রাখে। সুতরাং আপনার ইজ্জত যদি আপনি চূড়ান্তভাবে এরা আপনাকে বেইজ্জতি না করে, এরা ছাড়বে না। মনে রাখবেন, এরা অযোগ্য, অপদার্থ, দেশ বিরোধী, বিভিন্ন দেশের এজেন্ট, এরা আপনার সম্মান কখনোই বুঝবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করুন, দেখা করুন, তাকে অভয় সৃষ্টি করুন, তাকে শক্তিশালী করুন, তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি। বিএনপি এগিয়ে যান, জামাত ইসলাম এগিয়ে যান, পীর সাহেব চরমনে এগিয়ে যান,
হেফাজতে ইসলামে গিয়ে যান, অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই, আমরা আপনার সাথে আছি। শুনুন, অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না। অতএব প্রিয় দেশবাসী, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকুক, নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক, এবং তার এই পদত্যাগ কিংবা এই ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক, এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক, সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন চলছে, যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে। এখনই যদি আমরা সবাই মিলে সাবধান হতে না পারি, ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না, বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন। বাংলাদেশের মানুষ, আমরা যে 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আপনারা জানেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনৈক্য তৈরি করে দাও, ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও, বিভাজনের রাজনীতি তৈরি করে দাও, অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে। আপনারা জানেন, গত প্রায় 9 মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন বিধায় আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি। বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশালতা, তার যে জাতীয় পরিচিতি, আন্তর্জাতিক পরিচিতি, এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে। আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই সকল অসঙ্গতি দেখে, হিংসা বিদ্বেষ দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, দেখেছি, সরাসরি কথা হয়েছে, মিট করেছি মালয়েশিয়ায়। উনি যখন প্রধান উপদেষ্টা হননি তখন আমার সাথে সাক্ষাৎ হয়ে আমি ব্যক্তিগতভাবে তাকে ক্রেস্ট দিয়েছি, ফুল দিয়েছি। তার হৃদয়টা নরম, তিনি একজন সজ্জন ভদ্র মানুষ। তিনি চান না আপনাদের এই সকল কাদা ছড়াছড়ি শুনতে, দেখতে, প্র্যাকটিস করতে। তিনি চান এই সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশটাকে একটু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভাবতে পারেন, আজকে যদি উপদেষ্টা পরিষদ ভেঙে চুরে চুরমার হয়ে যায়, এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা যদি বিদায় নিয়ে কোনো অবস্থায় যে কোনো মূল্যে রাগ করে, অভিমান করে কিংবা আমাদের এই সকল ঝইঝামেলার কারণে তিনি বিদায় নিয়ে যান, তাহলে এই দেশের আগামী 6 মাস কি ঘটতে পারে ভাবতে পারেন? 6 মাস তো পরের কথা, আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে ভাবতে পারেন? অতএব সাবধান হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে। রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে একে অপরের বন্ধু হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমি তো বারবার বলি, জনগণের কাছে ছেড়ে দেন। নির্বাচনে কে জয়যুক্ত হবে, বিএনপি হবে না জামাত হবে না চরমনাই হবে না অন্য দল হবে, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু জনগণের সিদ্ধান্তের আগেই আমরা যদি একে অপরের পিছনে আওয়ামী লীগের মতো লেগে যাই, আওয়ামী লীগ যে ভাষায় জামাতকে গালি দিয়েছে, আওয়ামী লীগ যে ভাষায় বিএনপিকে গালি দিয়েছে, আওয়ামী লীগ যে ভাষায় অন্যদের উপর অত্যাচার করেছে, একই ভাষা যদি আমরা একে অপরের প্রতি ব্যবহার করি, তাহলে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হতে সময় লাগবে না। আমি বারবার বলেছি, আমাদের বিভিন্ন দলের মধ্যে পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে তারপরে বিভিন্ন টকশোতে আলোচনায় অনৈক্যের বীজ তৈরি করা শুরু করেছে। বিএনপির অনেক সিনিয়র নেতাদের 5ই আগস্টের পরে বক্তব্য আপনারা দেখেছেন, যারা আমি প্রতিবাদ করেছি। আমি প্রত্যেকটি দলের অসঙ্গতি নিয়ে আমি প্রতিবাদ করেছি। যারা আলেমদের বিরুদ্ধে বলেছে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে বলেছে, এরপরে ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলেছে, আমি প্রত্যেকের প্রতিবাদ করেছি। কারণ আমি জানি এই শব্দ চয়নগুলো দিয়ে অনৈক্য হচ্ছে, দেশের মধ্যে নতুন করে বিভাজনের রাজনীতি শুরু হচ্ছে, যেটা কোনো অবস্থায় কাম্য নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের এনসিপিও বুঝতে সক্ষম হচ্ছে, ছাত্র জনতাও বুঝতে সক্ষম হচ্ছে। আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো, অহংকারে চ্যাটাং চ্যাটাং ভাবটা আপনাদের আমাদের সবার কমিয়ে ফেলতে হবে। আপনি ভাবছেন যে আপনি অনেক কিছু, কিন্তু অনেক কিছু কিনা সেটা এককভাবে যখন কোনো একটি সভা সমাবেশের ডাক দিয়ে 50-100 জন মানুষ পান নাই, তখনই বোঝা উচিত। রাজনীতি অনেক লম্বা সময়। আমি আপনাদেরকে ছোট করে দেখতে চাই না। আপনাদের যে উর্বরতা ছিল, বিজয় ছিল, সে বিজয়টা ছিল নীতির কারণে, আদর্শের কারণে। এই নীতিহীন কার্যক্রমের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আপনারা কিন্তু জনগণের কাছে এখন নতুন করে সমালোচনার পাত্রে রূপান্তরিত হচ্ছেন। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, এখন এই বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে বিভাজনের রাজনীতিতে ঠেলে দেয়া ঠিক হবে না। বাংলাদেশে আইন যার মতো তার মতো ব্যবহার করা ঠিক হবে না। আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা এবং এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশেষ করে যে কোনো মূল্যে ধরে রেখে আগামী রাজনীতিতে টিকিয়ে রাখা। আপনি বলতে চান সেনাপ্রধানের উপরে, সেনাবাহিনীর উপরে এত রাগ কেন? সেনাবাহিনীর উপরে দেশের জনগণের কোনো রাগ নাই, সব রাগ আপনার উপরে। আপনি নিজে মিয়া খাইতেও জানেন না, কেমনে খাবেন? আপনি খেতে জানেন না, ওয়াকারুজ্জামান, আপনি খেতে জানেন না। আপনি আপনার পজিশনটাকে আপহোল্ড করে কেমনে ইজ্জত পেতে হয় এটাও আপনি জানেন না। আপনার প্ল্যানিং অত্যন্ত কাঁচা। আপনি ধরা পড়ে গেছেন যে আপনি আওয়ামী দোসর, আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতীয় দোসর, আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতের হয়ে কাজ করছেন, আপনি ধরা পড়ে গেছেন আপনি অযোগ্য অথর্ব।
আপনাকে আমি আজ থেকে কয়েক মাস আগে বলেছিলাম, জেনারেল ওয়াকার এক কাজ করেন, দেশের সংবিধান বন্ধ করে জরুরি অবস্থা ঘোষণা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে দেন। আপনি পাশে সিবাফলার হয়ে বুক উঁচা কইরা দাঁড়ায় যান, দেশ বাঁচবে, দেশের অস্তিত্ব বাঁচবে। আমরা ডক্টর ইউনূসকে বলতাম আপনাকে 2 বছর 3 বছর পরে আরো 3 বছরের এক্সটেনশন দিতে। আপনি সেই রাস্তাগুলো বন্ধ করছেন। আপনি চিটাগংয়ের হারামখোর বদির ডুপ্লিকেট সালাউদ্দিন আহমেদ রয়ের দালাল তাকে এনেছেন। সালাউদ্দিন ডক্টর ইউনূসের দিকে তাকাইয়া এই ভাষণ দেয়, অথচ এই সালাউদ্দিনকে কেউ যদি বলে যে তুমি ওয়াকারের বিরুদ্ধে কথা বলো, সালাউদ্দিন আপনার বিপক্ষে কথা বলে না। গোরখুদক আব্বাস আপনার বিপক্ষে কথা বলে না। মির্জা ফাক আপনার বিরুদ্ধে কথা বলে না। ফজা আপনার বিরুদ্ধে কথা বলে না। কেউ আপনার বিরুদ্ধে কথা বলে না, একটা কারণে, কারণ আপনার হাতে বন্দুক আছে, আপনার কাছে ভারতীয় সাপোর্ট আছে, আপনি হাসিনার আত্মীয়, আপনি আবার ক্ষমতায় চলে এসে তাদেরকে গুম করে দিতে পারেন। আয়নাঘর আপনার সামনেই তৈরি হয়েছে, আয়নাঘর আপনার দ্বারাই পরিচালিত হয়েছে, আপনার দ্বারাই উপর থেকে গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে জনগণ মেরেছেন। তো আপনার ভয়ে তারা কেউ কথা বলে না। কিন্তু ডক্টর ইউনূস তো কেউ গুলি করে না। আপনারা বানাইছেন ইউনূস নাকি রাশান মাইয়া বিয়ে করার সময় উনি নাকি খ্রিস্টান হয়েছে। এই বিএনপি কুত্তার বাচ্চাদের কথাবার্তা শুনলে আমি কাঁদবো না হাসবো। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশে যে কোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে। ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিদেশে চলে যেতে চাচ্ছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এই ইসলামী বিপ্লবী সরকারটি না যেয়ে ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা বলছেন। এরই মাঝে এই সংবাদটি নিয়ে আভ্যন্তরীণভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে এই ইসলামী বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি রেখে চরমোনাই থেকে একজন এবং মামুনুল হক এবং হাসনাত আব্দুল্লাহ আসবে এনসিপি থেকে, আর হাতে গোনা কয়েকজন থাকবে এনসিপির, এবং বিএনপি থেকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বড় ছেলের মাধ্যমে 10 জনের মতন সিনিয়র বিএনপি থেকে থাকবে। এই অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করবে 10 বছরের জন্য, আর ইসলামী বিপ্লবী সরকার হিসাবে এই সরকারটি আসবে। এবং তার সাথে সাথেই গ্রেফতার করা হবে রাষ্ট্রপতি চুপুকে, গ্রেফতার করা হবে সেনাপ্রধানকে, হোম অ্যারেস্ট করে সেনাপ্রধানকে, এখানে দেশপ্রেমী একজন সিনিয়রকে সেনাপ্রধান ঘোষণা দেওয়া হবে। এই বিপ্লবী সরকারটি খুব স্বল্প সময়ের ভিতরেই বাংলাদেশে হতে পারে। শুধুমাত্র বাংলাদেশের এই বিপ্লবী যারা জুলাই বিপ্লবীদেরকে বাঁচানোর জন্য এই বিপ্লবী সরকারের আর কোনো বিকল্প পথ নাই বলে জানা গিয়েছে। এখানে বিএনপির ভারতপন্থীরা বাদ পড়ছেন এবং ভারতপন্থীদের মধ্যে অনেকেই বিপ্লবী সরকারের কাছে গ্রেফতার হবেন। তারেক রহমান লন্ডনেই থাকবেন এবং বাংলাদেশে তারেক রহমানের ফেরত যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না, কারণ বিপ্লবী সরকারের ভিতরে কোনো সংবিধান থাকবে না, কোনো নির্বাচন থাকবে না আগামী 10 বছর, এবং তারা শপথ নেবেন বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে শপথ নিয়ে 300-র মতো সদস্য নিয়ে পার্লামেন্ট গঠন করবেন, যেই পার্লামেন্টের কোনো মেয়াদকাল থাকবে না, যে এই পার্লামেন্ট এতদিন পরে তারা মিনিমাম 10 বছর কন্টিনিউ বাংলাদেশকে রিফর্ম করে বাংলাদেশে ইসলামী শরিয়া এবং আধুনিক আইন একত্রিত করে দেশের মানুষের ম্যান্ডেটের সাথে মিলিয়ে সংবিধান বানাবেন 10 বছর সময় নিয়ে। তারপরে 10 বছর পরে গিয়ে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা হবে। এরই মাঝে এই 10 বছরের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আজীবনের জন্য তারা রাষ্ট্রপতি ঘোষণা করবেন, যতদিন পর্যন্ত উনার ইচ্ছা এই রাষ্ট্রপতি হিসাবে থাকবেন। যখন উনি বার্ধক্যজনিত কারণে ছেড়ে দিতে চাবেন, তখন বিপ্লবী সরকারি সিদ্ধান্ত নিবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন। এবং শুরুতেই জামাতের আমির শীর্ষ নেতাদের পরামর্শে উনি হবেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে প্রয়োজনে বিপ্লবী সরকাররা উনি যদি এই দায়িত্ব কন্টিনিউ করতে না চান, তাহলে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে সিনিয়রিটি দেখে জামাত থেকেই থাকবে বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা। বাকি উপদেষ্টাগুলা থাকবে দেশপ্রেমী, ইসলামী এবং ইসলামিক স্কলার, ওয়াজিনদের মধ্য থেকে শোনা যাচ্ছে আজহারি, মিজানুর রহমান আজহারির নাম আছে এখানে যে ধর্ম উপদেষ্টা আছেন বর্তমানে বাংলাদেশে, তিনিও এই বিপ্লবী সরকারের সাথে অংশগ্রহণ করবেন। আরো 2-1 জন উপদেষ্টা এই বিপ্লবী সরকারের সাথে থাকার সম্ভাবনা আছে। আর যারা নাকি ভারত প্রেম এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না, তারা সবাই এই
সরকার থেকে, বর্তমান সরকার থেকে পদত্যাগ করবেন এক যুগে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করার পরে উনাকে সম্মানের সাথে শপথ পড়াবেন রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতি। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ তথ্যটি এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে। এরই মধ্যে সেনাবাহিনী থেকে কয়েকজন সিনিয়রের নাম এসেছে যারা অবসরপ্রাপ্ত, তারাও এই বিপ্লবী সরকারের মন্ত্রী পরিষদে থাকবে। জানা গেছে আনুমানিক 40 থেকে 50 জনের একটি ক্যাবিনেট হবে এবং 300 জনের পার্লামেন্ট গঠন হবে। এই বিপ্লবী সরকারের পার্লামেন্টের কোনো ভোটের দরকার হবে না। জুলাই বিপ্লবকে যারা লালন করেছে, এর মধ্যে নারী এবং পুরুষ যারা সামনের সারিতে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদেরকে রেখে এই সরকারটি গঠন হচ্ছে। এবং জুলাই বিপ্লবে অনেকেই সাথে ছিলেন, শেষের দিকে এসে অনেকে একত্রিত হয়েছেন সুবিধা নেওয়ার জন্য, যারা একত্রিত হয়েছেন। এবং জুলাই বিপ্লবের পরে যারা বিভিন্নভাবে ক্রিমিনাল হিসাবে ক্রাইমের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, কোথাও ঘুষ লেনাদেনার সাথে যুক্ত হয়েছেন, কোথাও টেন্ডার পাওয়ার জন্য যুক্ত হয়েছেন, কোথাও আসন পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করেছেন, অতি তাড়াতাড়ি নির্বাচনের কথা যারা জপেছেন, তারা সকলেই এই বিপ্লবী সরকার থেকে বাদ পড়বেন। কেউ কেউ গ্রেফতার হবেন এবং বাংলাদেশের সকল প্রকারের রাজনীতি 10 বছরের জন্য। প্রিয় দর্শক, আমার মনে হয় আপনারা সবাই মনোযোগ সহকারে সব কয়টি ভিডিওর আলোচনা শুনেছেন এবং হয়তো সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই ভিডিও সম্পর্কিত আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, সেই সাথে আরও জানিয়ে দিন আপনারা ঠিক কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই। আবারও দেখা হবে এরকম কোনো একটি আপডেট ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।